মধ্যপ্রাচ্য উত্তেজনায় মারাত্মক হুমকির মুখে বাংলাদেশের প্রবাসী শ্রমবাজার। শুক্রবার পর্যন্ত ঢাকা থেকে বাতিল হওয়া 250-র ওপরে ফ্লাইটে যেতে পারেননি অনেকে। অন্যদিকে নিরাপত্তার কারণে বন্ধ রয়েছে কাতার, ওমান, আরব আমিরাত সহ বহু দেশের কর্মক্ষেত্র। ফলে বিশাল শ্রমবাজারের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিশ্লেষকরা মনে করেন দেশগুলোর সাথে যোগাযোগের মাধ্যমে দীর্ঘমেয়াদী ক্ষতি পুষিয়ে নিতে কাজ করতে হবে বাংলাদেশকে। রাকিব আল জাবেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আব্দুর রশিদ। ঢাকার বিমানবন্দর এখন যেন পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যগামী শ্রমিকদের অপেক্ষার উৎকণ্ঠার কেন্দ্রবিন্দুতে। তাদেরই একজন সিরাজগঞ্জের এম রাজ্জাক। দুবাই থেকে এসে ছুটি কাটিয়ে ফেরার কথা ছিল আরও আগেই, কিন্তু যুদ্ধের কারণে কয়েক দফায় বাতিল হয়েছে ফ্লাইট। শঙ্কা রয়েছে সেই দেশের নিরাপত্তা নিয়েও। 4:45 ফ্লাইট ছিল, তারপরে হইলো 5:15 ফ্লাইট, পরে লাস্টে আমরা ক্যান্সেল করে দিচ্ছে যে দুবাইয়ের বিষয়ে বন্ধ। তারপরে কয় আপনার রুমে যাও, রুমে গেলে তারপরে আপনাদের খবর জানাইব। সদ্য বিবাহিত মোহাম্মদ ইয়াসিনও ফ্লাইট জটিলতায় পড়ে আছেন অনিশ্চয়তার মধ্যে। দফায় দফায় মেইল করে কর্মস্থলে যোগদানের সময় বাড়ানো গেলেও পিছু ছাড়েনি দুশ্চিন্তা। বললেন 3 বছরের প্রবাস জীবনে কখনো এতটা অসহায় মনে হয়নি নিজেকে। লাগেজ টাগেজ বুকিংয়ে দেওয়ার পরে আমরা যখন ইমিগ্রেশন ক্রস করে যখন ওয়েটিং রুমে যায় বসি, তখন বলতেছিল যে যুদ্ধ শুরু হয়েছে, তো এখন ফ্লাইট ক্যান্সেল হবে। যে যতক্ষণ পর্যন্ত না ফার্দার নোটিশ না আসতেছে ততক্ষণ পর্যন্ত না ওরা আমাকে কোনো কিছুই বলতে পারতেছে না। যখন আপডেট আসবো তখন ওরা আমাকে নোটিফাই করবে। প্রবাসীদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান রামরুর তথ্য বলছে, বাংলাদেশ থেকে যে পরিমাণ শ্রমিক বিদেশে কাজ করেন তাদের অর্ধেকেরও বেশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। সেসব দেশ থেকে রেমিটেন্সও আসে মোটা এর সিংহভাগ। আর সবশেষ 2025 সালে বিদেশে কাজের খোঁজে যাওয়া 11,30,000-এর 80% ছিল গালফভুক্ত রাষ্ট্রে। অভিবাসন বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চল ক্ষতিগ্রস্ত হলে প্রভাব পড়বে সার্বিক অর্থনীতিতে। আমাদের সরকার প্রধান দুশ্চিন্তা পড়ে গেছেন যে আমাদের রেমিটেন্স যদি বন্ধ হয়ে যায়, নতুন একটা সরকার আসে, তাহলে আমাদের ইকোনমিটার কি অবস্থা হবে, অর্থনীতি ওভারঅল কি অবস্থা হবে, সেইটার কি আমাদের কুইক কোনো প্ল্যান কি আমাদের আছে? মার্চের এই প্রথম সপ্তাহে তাদের বেতন পাওয়ার সময় তারা হয়তো অনেকেই সঠিক সময় বেতনটা পাবে না বা তাদেরকে দেওয়া হবে না। সুতরাং তারা যদি বেতনটা দিতে না পারে তাহলে তারা দেশে পাঠাতে পারবে না। সুতরাং রেমিটেন্সের একটা ফ্লো কমে যাওয়ার অনেক সম্ভাবনা আছে। চলমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে কাজ করা বিভিন্ন দেশের শ্রমিকদের নিরাপত্তাও ফিরিয়ে নিতে নানামুখী উদ্যোগ নিয়েছে নিজ নিজ সরকার, কিন্তু এক্ষেত্রে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি বর্তমান সরকার, যাকে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ব্যর্থতা বলছেন বিশ্লেষকরা। এখন এই যে ডিলেমা, এই ডিলেমাটা আসলে সলিউশনটা কে দেবে? এটা বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয়, তার সেটা কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবে না। আর যে দেশগুলো আছে, দেশের সরকারগুলোও কিন্তু সেভাবে আসলে সিদ্ধান্ত নিতে পারবে না। তার কারণ ওইখানে যেটা হয় যে আসলে এই যে রিক্রুটিং এজেন্সি মালিকেরাই মূলত সিদ্ধান্ত নিয়ে থাকে যে আসলে চাকরির কি হবে। যে মধ্যপ্রাচ্যে যে আপনার একটা মানে একটা ভয়ানক একটা অবস্থা তৈরি হবে, এইটা কেন আজ করতে পারলো না? আমাদের সেই জায়গায় কিন্তু মনোনিবেশ দরকার ছিল। তাহলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আসলে কাজটা কি, যে আর্লি ওয়ার্নিং সিস্টেম যে আমাদের একটা যে ডেভেলপ না করা, এখন আমরা এই প্রবলেমটা ফেস করছি। ঠিক ঈদের আগে মধ্যপ্রাচ্যে যারা কাজ করছেন তাদের কাজ এখন বন্ধ হয়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে গেল বছর সৌদি আরব থেকে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে। এরপরই রয়েছে সংযুক্ত আরব আমিরাত সহ গালফভুক্ত দেশগুলো। জীবন জীবিকার তাগিদে এভাবে প্রিয়জন ছেড়ে মধ্যপ্রাচ্যে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশি প্রবাসীরা। তবে সেখানকার চলমান যুদ্ধ পরিস্থিতিতে তৈরি হয়েছে শ্রমবাজারে বড় ধরনের অনিশ্চয়তা। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ পরিস্থিতি যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে বড় ধরনের হুমকির মুখে পড়বে বাংলাদেশের রেমিটেন্স। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশি প্রবাসী কর্মজীবীদের সংখ্যাটা নেহাত কম নয়। সেখানে বাড়ছে যুদ্ধের দামামা। কোনো ধরনের সংশ্লিষ্টতা না থাকার পরেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এসব প্রবাসীদের জীবিকা। এর সমাধান কোন পথে? কথা বলবো এসব নিয়েই। আমাদের সাথে আছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির এবং অভিবাসন বিশেষজ্ঞ ডক্টর জালালউদ্দিন শিকদার। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। আমি শুরুতেই ডক্টর জালালউদ্দিন শিকদারের কাছে আসতে চাই। যুদ্ধে প্রবাসী কর্মজীবীদের জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনটি আমরা আসলে বিভিন্ন আলোচনায় উঠে আসছে, আমরা সংবাদে দেখছি। কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন পর্যন্ত পরিস্থিতিটা, এবং যুদ্ধের যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে আরো কত ক্ষতির আশঙ্কা রয়েছে? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের যে পরিবার শ্রমিক বিদেশে থাকেন, বিশেষ করে
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমাদের তো স্বল্প আয়ের শ্রমিকরা থাকেন। আমাদের একটা ক্যালকুলেশন হচ্ছে যে আমরা প্রায় 1 কোটির উপরে বিদেশে থাকেন, আমরা এভারেজে আপনার বছরে $40 বিলিয়ন পাওয়ার কথা কাগজে কলমে, কিন্তু আমরা সবসময় দেখা যাচ্ছে যে 31 কি 32 বিলিয়ন ডলার প্রতি বছর পাচ্ছি। এই মাসে আমাদের কিন্তু প্রথম দিকে আপনার প্রায় প্রেডিকশন ছিল যে $3 বিলিয়ন ক্রস করবে, কিন্তু এখন যেই পরিমাণ, সাধারণত ঈদের আগে আরো ডলারটা বেশি আসে, বেশি রেমিটেন্সটা, কিন্তু এখন যে যুদ্ধের যে অবস্থা দেখা যাচ্ছে, এখন যে কাজ যে বন্ধ হয়ে গিয়েছে, সেই জায়গায় কিন্তু আমাদের এবার $3 বিলিয়ন আসবে কিনা এটা সন্দেহ। যেহেতু আমাদের যেটা টার্গেট আছে যে বছরে যেভাবে আমরা 35 থেকে 36 বিলিয়ন ডলারের টার্গেটে আসি, যদি এই যুদ্ধটা যদি প্রলং করে তাহলে যেটা হবে যে আমাদের টার্গেটটা মিট করবে না। আর একটা হচ্ছে রেমিটেন্স না পেলে তো আপনি জানেন আমাদের ম্যাক্রো ইকোনমিতে কি পরিমাণ এফেক্ট হবে, ফরেন কারেন্সি ক্রাইসিস বলেন, আপনার এক্সপোর্ট ইম্পোর্টের সব দিকে পড়বে। দ্বিতীয়ত হচ্ছে আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা কিন্তু রেমিটেন্স কিন্তু মানে এই বিদেশে যে কাজ বাইরে যায় আমাদের, প্রায় আপনি জানেন যে আমাদের জব মার্কেটে প্রায় 25 লক্ষ লোক প্রতি বছর মার্কেটে ঢুকে, এর ভিতরে প্রায় 10 লক্ষ লোক আপনার বিদেশে যেভাবে হোক তারা কাজ ম্যানেজ করে নিতে পারে। এখন এটা সবসময় আমাদের 70 থেকে 80% মধ্যপ্রাচ্য হচ্ছে আমাদের যাবার জায়গাটা। সেই জায়গাটা যদি এখন বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু দেশের কিন্তু আনএমপ্লয়মেন্টটা কিন্তু আপনার বেড়ে যাবে। তাহলে যে 25 লক্ষ যে প্রতি বছর ঢুকছে তারা যদি কাজ না পায় তাহলে আমাদের মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিতে দুটোটাই কিন্তু এফেক্ট করবে। এইটা আপাতত আমরা জায়গাটা দেখছি যে এই যুদ্ধটা কতদূর আপনার যাবে এটা। কিন্তু আমার যে প্রশ্নটা হচ্ছে এখানে আপনাদের কাছে বলতে চাই, আমাদের কিন্তু এই মধ্যপ্রাচ্যের ক্রাইসিসটা কিন্তু 1-2 দিনের ক্রাইসিস না, এটা কিন্তু 2012 থেকে সিরিয়ান ওয়ার থেকে শুরু হয়েছে। তখন থেকে কিন্তু আমরা বলেছিলাম যে আমাদের অবশ্যই একটা আর্লি ওয়ার্নিং সিস্টেম এবং আর্লি ক্রাইসিস সিস্টেমটাকে আমাদের ডেভেলপ করতে হবে, কারণ এরকম কিন্তু লাগতেই থাকবে আপনার ইসরায়েল, ইরান, এই জিনিসটা। কিন্তু কোন সরকারই দেখলাম যে এই জিনিসটাকে, আসলে নতুন সরকারকে আমরা দোষ দিতে পারছি না যেহেতু নতুন আসলো, কিন্তু এটাকে কেউ গুরুত্ব দেয় না। কারণ সবসময় যে কোয়ান্টিটির দিকে আমরা গুরুত্ব দিতে গিয়ে, মানে আমি কত লোক পাঠালাম, কত রেমিটেন্স পাঠালাম, এইটা করতে গিয়ে যেটা হয়েছে আমাদের যে কোয়ালিটির জায়গাগুলোকে, এই যে আমাদের এরকম যে ধাক্কা লাগবে, আমাদের এখানে করণীয়টা কি, আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার গুলোকে আমরা কিভাবে সেভ করবো, তাদেরকে রেস্কিউ করে আনবো কিভাবে, অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় আগে যে ইন্ডিকেশন দিবে সরকারকে যেরকম একটা প্রবলেম হচ্ছে। কারণ আপনি জানেন এই যুদ্ধটা কিন্তু হঠাৎ হয় নাই, এইটার প্রায় 2 সপ্তাহ আগের থেকে কিন্তু ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, CNN সবাই কিন্তু বলছে যে আমেরিকা যেভাবে করে ফোর্স মোবিলাইজ করতেছে এখানে কিন্তু একটা যুদ্ধটা হবেই। তো সেই জায়গায় আমাদের যখন ক্রাইসিস হয় তখন আমরা দৌড়াদৌড়ি করি, কিন্তু কেন আমাদের আমাদের কেন প্রিঅ্যাক্টিভ অ্যাকশন কেন থাকে না আমাদের? এটা হচ্ছে আমাদের মানে মোটামুটি স্ট্রাকচার যেগুলো প্রবলেমগুলো আছে যেটা ভবিষ্যতে আরো ফেস করবে। জি, আসবো আপনার কাছে আবারও। ডক্টর মাহফুজ কবিরের কাছে এবারে যদি যাই, যুদ্ধ আসলে যে দেশগুলোর মধ্যেই চলুক না কেন ব্যবসায়িকভাবে ক্ষতির মুখে পরে অন্যান্য আরো অনেকগুলো দেশ। বাংলাদেশ এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ব্যবসায়িক দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে কোন কোন সেক্টরে, কি দেখছেন আপনি? আপনার ডিভাইসটি আনমিউট করতে হবে, আপনাকে শুনতে পাচ্ছি না। বাংলাদেশের আমদানি এবং রপ্তানি দুটো খাতে কিন্তু ক্ষতিগ্রস্ত। মানে আমদানির ক্ষেত্রে আমি বলবো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাস, মানে বিশেষ করে LNG এবং যে তেল, জ্বালানি তেল, এই দুটো জায়গায় কিন্তু এখন আমরা দেখছি যে একটা চাপ পড়েছে। যদিও বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে অনেকগুলো জাহাজ এসছে, কিন্তু ওই জাহাজগুলো কিন্তু এই হরমুজ প্রণালী বন্ধের আগেই ওগুলো কিন্তু বের হয়েছে হরমুজ প্রণালী দিয়ে। তো এই কারণে আমরা আপাতত কিছুদিনের জন্য সেফ, কিন্তু এটা যদি প্রলং করতে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের তো জ্বালানি আমদানির ক্ষেত্রে একটা বড় রকমের সংকট তৈরি হতে পারে। যদিও বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার যার মিত্র তাদের জাহাজগুলো চলবে না, কিন্তু অন্যান্য জাহাজ চলবে, তারপরেও সার্বিকভাবে কিন্তু পরিস্থিতি অতটা ভালো নয়। এটা একটা। দ্বিতীয়টা হলো যে আমাদের যে রপ্তানি একটা বাজার কিন্তু মধ্যপ্রাচ্য, বিশেষ করে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, সেখানে প্রায় $1 বিলিয়ন কিন্তু পণ্য যাচ্ছে আমাদের। সেখানে গার্মেন্টস পণ্য রয়েছে, তারপরে খাদ্য পণ্য আছে। আর তাদের যে এয়ারলাইন হাব, তো সেই হাবগুলো কিন্তু এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গাতে আছে। তো বিশেষ করে আমি বলবো যে সংযুক্ত আরব আমিরাত, সেই জায়গা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি, বা কাতার দিয়ে আমরা কিন্তু যাচ্ছি সেই ইউরোপের বাজার এবং নর্থ আমেরিকার মার্কেটে। তো সেখানে কিন্তু এয়ার কার্গোতে করে অনেক পণ্য যাচ্ছে, বিশেষ করে যে খাদ্য পণ্য, যেগুলো পচনশীল পণ্য। তো সুতরাং সেখানে কিন্তু একটা চাপ তৈরি হচ্ছে। তার মানে হলো যে আমাদের যে আমদানি রপ্তানি দুটো বাজারে ক্ষতিগ্রস্ত, এবং একই সঙ্গে যে সেবার বাজার সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের যে ফ্লাইট গুলো সেটা কিন্তু ওখানে যেতে পারছে না, বাইরে থেকে আসতে পারছে না। যদিও বিশেষ বিবেচনায় 2-1টা কিন্তু ফ্লাইট এখন আসছে, তো সেখান থেকে আটকে পড়া যাত্রীদের নিয়ে আসছে, কিন্তু তারপরেও স্বাভাবিক অবস্থা যেহেতু চলছে না, সুতরাং পণ্য এবং সেবার দুটো বাজারে কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত। এবং এই কারণে এর সঙ্গে সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী রয়েছেন, তো তারা কিন্তু চরম উৎকণ্ঠার মধ্যে দিন পার করছেন।
জি, ডক্টর জালালউদ্দিন শেখদারের কাছে যাব এবারে। আমরা যেটি দেখছি গত কয়েকদিন ধরে যে একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে, তো এরকম হতে থাকলে প্রবাসীরা যারা কাজ করেন সেখানে এবং এখন আটকে আছেন, ফ্লাইট বাতিল হওয়ার কারণে যেতে পারছেন না, তাদের কাজ পুরোপুরি হারানোর আসলে আশঙ্কা কতটুকু আছে কিনা এই আশঙ্কা? পাশাপাশি একটু জানতে চাই, এই যে ফ্লাইটগুলো বাতিল হচ্ছে এখানে আসলে তাদের হাত নেই, তো এটার সমাধানে সরকার কি ধরনের উদ্যোগ নিতে পারে? আসলে এই মুহূর্তে আমাদের দরকার আসলে মাইগ্রেন্ট ওয়ার্কারদেরকে এক ধরনের আশ্বস্ত করা, এক ধরনের কনফিডেন্স বিল্ড আপ করা, যেন তারা যেন চিন্তা করে ভাবতে পারে, ফিল করতে পারে যে সরকার আমাদের সাথে আছে। তো সরকারের আসলে ডিপ্লোমেসি যতটা ইম্পর্টেন্ট, তার থেকেও খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই মুহূর্তে তাকে মাইগ্রেন্ট ওয়ার্কার তার পরিবারগুলোকে মানসিক আশ্বস্ত করা। কারণ আমরা কিন্তু মনে রাখতে হবে, রেমিটেন্স আমরা কিন্তু নেবার ক্ষেত্রে খুব বড় বড় কথা বলি, তার বলি রেমিটেন্স যোদ্ধা, কিন্তু আমরা যদি সেভাবে সার্ভিস না দিতে পারি তাহলে কিন্তু আমাদের সমস্যা, মানে তারা কিন্তু আপসেট হয়ে যাবে। তো এই জায়গায় আমাদের কাজটা হচ্ছে যে আপনার মাইগ্রেন্ট ওয়ার্কাররা যারা যেতে পারছে না তাদেরকে ইমিডিয়েটলি একটা প্রোফাইল করা, একই সাথে হচ্ছে বাংলাদেশে যেসব রাষ্ট্রদূতগুলো আছেন মানে মধ্যপ্রাচ্যের, তাদের সাথে কমিউনিকেট করা যে আপনার যে এই যে আপনার ভিসাগুলো যে এক্সপায়ার হয়ে যাচ্ছে এখানে করণীয়টা কি, অথবা এখানে মাত্র একটা হেল্পলাইন চালু করা যাতে আপনার এখান থেকে যেন মাইগ্রেন্ট ওয়ার্কাররা ডাইরেক্ট তাদের এমপ্লয়ারদের সাথে কন্ট্যাক্ট করতে পারে যে আমাদের এই অবস্থা। আর আমার মনে হয় আমাদের বাংলাদেশি যারা এমবাসি গুলো আছে তাদেরকে অবশ্যই কিন্তু এই জায়গায় কিন্তু ওই দেশের সরকারের সাথে কাজ করতে হবে এই বিষয়ের সাথে, এবং এই কাজগুলো কিন্তু ভিজিবল হতে হবে যেন মাইগ্রেন্ট ওয়ার্কার যেন তারা দেখতে পারে, বুঝতে পারে যে না সরকার আমাদের সাথে আছে, আমাদের সাথে কাজ করতেছে। এইরকম যদি সিম্বলিক অ্যাপ্রোচ গুলো, সিম্বলিক জায়গাগুলো যদি আমরা ডেভেলপ করে না দেখাতে পারি তাহলে মাইগ্রেন্ট ওয়ার্কার যদি আপসেট হয়ে যায় তাহলে এটা কিন্তু আমাদের আরো ক্ষতি হবে। সেটা তো গেল একটা, আপনি যেটি বলছেন যে কনফিডেন্স বিল্ড আপ করার বিষয়টা, এর পাশাপাশি তাদের কর্মসংস্থান যেন তাদের কাছ থেকে হারিয়ে না যায় কিংবা তারা যেন কাজটা না হারান, এর জন্য কি কোনো ধরনের কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আছে বলে মনে করেন? হ্যাঁ অবশ্যই, যেটা বলছিলাম আমি যে এখানে যে যারা এমবাসি গুলো আছে, যেটা মধ্যপ্রাচ্যের দেশগুলো এমবাসি, তাদের সাথে সরকারকে কমিউনিকেট করা যে মাইগ্রেন্ট ওয়ার্কারদের সাথে তাদেরকে যোগাযোগ করে দেওয়া প্ল্যাটফর্মের মাধ্যমে, যে তাদের কারো ভিসা দেখা যাচ্ছে যে তাদের একদিন আছে অথবা এক সপ্তাহ আছে, সেগুলোকে আবার রিনিউ করা। একই সাথে এই এমবাসি গুলোর মাধ্যমে আপনার এমপ্লয়াররা যেন কন্ট্যাক্ট করতে পারে। একইভাবে বাংলাদেশের এমবাসি যেটা ওইখানে আছে তাদের মানে আমার কথা হচ্ছে একটা হটলাইন চালু করার, একটা তো হটলাইন হচ্ছে যারা প্রবলেম হচ্ছে তাদেরকে সাপোর্ট দিচ্ছে গভর্নমেন্ট, কিন্তু আরেকটা হটলাইন চালু করা উচিত যাদের ভিসা এক্সপায়ার হয়ে যাচ্ছে, তাদের এমপ্লয়ীদের সাথে কন্ট্যাক্ট করা দরকার আছে, সেই কমিউনিকেশনটাকে করে দেওয়া। সরকারকে এখন এই মুহূর্তে কাজ করা, এমবাসি এখানে যেটা আছে এদের সাথে কমিউনিকেট করা, একইভাবে বাংলাদেশের এমবাসি কাউন্সিলর যেগুলো আছে তাদের সাথেও ওই দেশের সরকারের সাথে কমিউনিকেট করা, তাহলে আপনার জিনিসগুলো কিন্তু হবে। একই সাথে আমি যেটা বলছি, এখানে মাইগ্রেন্ট ওয়ার্কার কিন্তু অনেকেই ফাইন্যান্সিয়াল আপনার হয়েছে, ক্ষতির সম্মুখীন হয়েছে। এই জায়গায় সরকারকে অবশ্যই কম্পেনসেশন দিতে হবে, কারণ আমরা যেহেতু তাদের কাছ থেকে রেমিটেন্স নেই, এখন আমাদের হচ্ছে তাদের পে ব্যাক করতে হবে। যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিকভাবে তাদেরকে আর্থিক সহযোগিতা এখানে অবশ্যই দিতে হবে। সেক্ষেত্রে আপনার হতে পারে প্লেন ফেয়ারের ক্ষেত্রে শুরু করে আপনার সামান্য অর্থ দেওয়া যাতে ওখানে গিয়ে তারা আবার সেটেল হতে পারে। আচ্ছা, ডক্টর মাহফুজ কবির, রেমিটেন্স নিয়ে বারবার কথা হচ্ছে, রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ার একটা আশঙ্কা যেটা আমরা আলোচনা করছি, যে যেহেতু প্রবাসী কর্মীরা যেতেই পারছেন না, সেক্ষেত্রে কাজ যদি তারা হারান কিংবা কাজটা যেহেতু স্থগিত থাকছে, সেক্ষেত্রে রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ার একটা ভয় তো আছেই। সেক্ষেত্রে দেশের অর্থনীতির ওপর বিরূপ প্রভাবগুলো কি কি হবে? এখানে আসলে পুরো দেশের অর্থনীতি কিন্তু মাত্র কয়েকটা খাতের উপর নির্ভরশীল। একটা হচ্ছে যে আমাদের এক্সপোর্ট আর্নিং এবং রেমিটেন্স, এই দুটো হচ্ছে সবচেয়ে বড় দুটো জায়গা। এবং এর পাশাপাশি আমরা যে মানে বিদেশি সংস্থাগুলো থেকে সহায়তা পাই সেটা তো মূলত ঋণের মাধ্যমে আসে। তো আসলে রেমিটেন্সে একদম ফ্রেশ সোর্স, যেখানে কিন্তু আমাদের আসলে তেমন খরচ নেই। এখন আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আসলে কি পরিমাণে রেমিটেন্স আসছে, তো আমরা একটা 25-26 অর্থ বছরের হিসাবে বের করেছি যে প্রায় 45% কিন্তু আসছে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। সেখানে সৌদি আরব, ওমান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত, এরাই মূলত যে উৎস। এবং সেখানেই কিন্তু মূলত সমস্যাগুলো হচ্ছে, যে এই যে আক্রমণগুলো হচ্ছে, এবং যদিও বলা হচ্ছে যে না এই যে কিছু স্ট্র্যাটেজিক লোকেশনে আসলে অ্যাটাকটা হচ্ছে ইরানের দিক থেকে, কিন্তু সার্বিকভাবে তো আসলে অর্থনীতি থমকে আছে, সেখানে ব্যবসা বাণিজ্য কিন্তু স্বাভাবিকভাবে চলছে না। তো এই কারণে দেখা যাচ্ছে যে আসলে এই যে দেশগুলোতে যে তারা বিশেষ করে শ্রমিকেরাও বা মালিকেরাও কিন্তু আসলে অনেকটাই কিন্তু হামলার ভয়ে অনেক সময় লুকিয়ে থাকছেন। তো এই অবস্থায় আসলে স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য না হলে এই তারা বেতন দেবেন কিভাবে মানে শ্রমিকদেরকে, তো সেটা একটা চিন্তার বিষয়। তো এই কারণেই দেখা যাচ্ছে কি যে আসলে কিন্তু এই যে রেমিটেন্সের যে টাকা সেটা কম আসতে পারে। আমার মনে হয় না যে পুরোটাই আমরা পাবো না, এরকম নয়।
কিছু পেতে পারি, কিন্তু যেটা একটা প্রত্যাশা ছিল যে ঈদকে কেন্দ্র করে হয়তো 3.5 বিলিয়ন ডলারের মতো যেতে পারে, কিন্তু এখন মনে হচ্ছে যে আসলে এই অর্ধেকের ক্ষেত্রেই আমাদের একটা অনিশ্চয়তা আছে। তো সব মিলিয়ে হয়তো 3 বিলিয়ন ডলার আমরা যদি আশা না করি সেটা সবচেয়ে ভালো। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তাদের কাজটা যাতে কন্টিনিউ করে, তো সেইটাই হচ্ছে আমাদের এখন সবচেয়ে বড় আসলে ডিপ্লোম্যাটিক এফোর্ট হতে হবে। এবং সেখানে আমাদের যে কমার্শিয়াল উইং গুলো আছে বা আমাদের মিশন গুলো আছে, তো তাদের এখন কাজ করতে হবে আসলে এই যারা রিক্রুটিং এজেন্সি আছেন এবং একই সঙ্গে যে ওই দেশের সরকারগুলো, তো এই প্রত্যেকটার সঙ্গে আসলে আমাদের খুব নিবিড়ভাবে কাজ করতে হবে। জি, ডক্টর জালালউদ্দিন শিকদারের কাছে আমি শেষ প্রশ্নটি রাখতে চাই। আমরা আসলে কথা বলছি যারা যেতে পারছেন না, প্রবাসী কর্মীদের মধ্যে যারা আটকে আছেন, তাদের কাজ নিয়ে সংশয়, সেসব নিয়ে আমরা কথা বলছি। একটু জানতে চাই যে যারা সেখানে অবস্থান করছেন, আমরা তো বাংলাদেশিদের মৃত্যুর খবর পর্যন্তও পেয়েছি, তো যারা সেখানে আটকে আছেন তাদের ক্ষেত্রে আসলে কোনো ধরনের উদ্যোগ কি নেওয়ার আছে কিনা, তাদের নিরাপত্তা থেকে শুরু করে কর্মপরিবেশ থেকে শুরু করে সব বিষয়ে? আচ্ছা দেখুন, বর্তমান যে অবস্থাটা এটা আমাদের কাছে কিন্তু নতুন না। হ্যাঁ, যুদ্ধ হচ্ছে একটা মাধ্যম, মানে একটা ওয়ান সার্কামস্টেন্স। আমরা কিন্তু সেম প্রবলেমে কিন্তু পড়েছিলাম কোভিডে যখন হয়েছিল, তখন কিন্তু আরো ডিজাস্টার পজিশনে ছিল। মাইগ্রেন্ট ওয়ার্কাররা কাজ বন্ধ হয়ে গিয়েছিল, কাজ পায় নাই, কারণ আমাদের কিন্তু কোভিডের কিন্তু একটা এক্সপিরিয়েন্স আছে। কাজে বর্তমান সরকার চিন্তা করতে পারে যে যারা কোভিডের সময় যারা সরকারের দায়িত্ব ছিল, যে লোকগুলো, সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় হোক, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সেই লোকগুলোকে ডেকে আনা, কারণ তারা ওই সময় ওই মুহূর্তে এই ক্রাইসিস গুলো মোকাবেলা করেছিল। কারণ আমাদের এই অভিজ্ঞতা কিন্তু আছে, কাজে সেই অভিজ্ঞতার আলোকে কিন্তু আমাদেরকে কিন্তু অবশ্যই আপনার কিভাবে এই ক্রাইসিসটাকে মিটিগেট করা যায় এটা কিন্তু ব্যবস্থা নিতে হবে। আর যারা মারা গিয়েছেন রাষ্ট্রীয় পর্যায়ে তাদেরকে যথাযথ সম্মান এবং একইভাবে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। এটা শুধু বাংলাদেশ সরকার দিলেই হবে না, ওই দেশের সরকার থেকে এই ক্ষতিপূরণ, কারণ সে কিন্তু কাজ করা অবস্থায় কিন্তু মারা গিয়েছে, যে 2জন বাংলাদেশি মারা গিয়েছে, অনেকে আহত হয়েছে এবং অনেকে দেখা যাবে যে পঙ্গু হয়ে গেছে, তাদের কিন্তু যথাযথ ক্ষতিপূরণ ওই রাষ্ট্র থেকেও কিন্তু আদায় করতে হবে। আমি সরকারকে বলবো, যেহেতু নতুন সরকার, আমাদের কিন্তু এক্সপিরিয়েন্স আছে, আমরা কোভিড এটা প্রবলেম ফেস করেছি, আরো ডিজাস্টার ছিল, এবং সেই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে আসলে নতুন করে উদ্যোগগুলো নিতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর মাহফুজ কবরী এবং ডক্টর জালালউদ্দিন শিকদার আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল আজকে সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।